সব জল্পনা কল্পনার অবসান, নানান নাটকীয়তা, সন্দেহ সংশয়ের অবসান। তারেক জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস বাংলাদেশ চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে, চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ। তারেক জিয়া নাই, ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশের ভোটার না, বাংলাদেশের নাগরিকত্ব নাই, কোনো প্রমাণ নাই, এনআইডি কার্ড নাই, পাসপোর্ট নাই। কি রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ও কি আসলে এত নিঃস্ব ছিল? ওর যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাল ছিল, এগুলো কেউ সম্পত্তি ছিল না? দুদক একটা প্রেস কনফারেন্স করে আমাদেরকে জানিয়েছে যে অগ্রণী ব্যাংকের একটা ভোল্টের অ্যাকাউন্টে 832 ভরি সোনা পাওয়া গেছে পতিত শেখ হাসিনার নামে, এবং তারা কাগজপত্র ঘেটে দেখেছে যে শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল, শেখ হাসিনার বোন রেহানা, রেহানার ছেলে রাদন, ববি টবি যা যা আছে, এই যে পুরো মানে শেখ ডাইনেস্টির যারা সদস্য আছে সবাই এই সোনাদানার মালিক আর কি। 1971 সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ, যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে। তো 71-এর বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে, তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এটা নিয়ে তো একটা মানে বের করা দরকার, তাই না? এই যুদ্ধ নিয়ে এত আবেগ, এত কিছু বাংলাদেশের মানুষের, তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে, কি হয়েছে, কি এটা তো জানা দরকার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতি করেন, প্রধানমন্ত্রী হতে চান, অলিক কল্পনা বিলাস। দর্শক, কি ঘটছে? বিএনপির সঙ্গে হার্ট ফেল করবেন। দুইটা খবর। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। গণভোট আগে না আলু পেঁয়াজ আগে? কেমন লাগে তারেক রহমান? আপনার আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়ে গেল। গণভোট আইন হয়ে গেছে। সর্বশেষ গণভোট ঠেকাতে খলিলুর রহমানকে ভারত অজিত দোভাল কিছু চিরকুট চিটিমিটি ধরিয়ে দিয়েছিল, কোনো কাজ হয়নি। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব বেড়ে গেছে। এর চাইতে তারেক রহমান বিএনপির জন্য শকিং নিউজ। এখন শুনেন, হার্ট করবেন না। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ইসি সানাউল্লাহ। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা। ডিসেম্বরের প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয়, এর মানে আর কয়দিন? আর 1-1.5 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ। এই তো, ডিসেম্বর তো প্রায় এসে গেছে, নভেম্বর তো প্রায় শেষ। তারেক রহমান আসার কোনো খবর শুনেন না। তো তারেক রহমান আসছেন না, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হয়ে যাচ্ছে। তারেক রহমান ভোটার হতে পারেন নাই, এখনো ভোটার হতে পারেননি। ব্রিটিশ নাগরিকত্ব তিনি ছেড়েছেন কি ছাড়েন নাই এখন পর্যন্ত ক্লিয়ার না, আপনারা জানেন না। হাসিনা তারেক রহমানকে ধরে আনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছিল, যাতে তারেক রহমানকে ধরে এনে ফাঁসি না দিতে পারে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়, এই কারণে তারেক রহমান তার নিরাপত্তার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। বাংলাদেশের সিটিজেন না, ওইটা ছেড়ে ভোটার হতে পারেন নাই। আর বাকি আছে 1-1.5 সপ্তাহ। আপনি কবে আসবেন তারেক রহমান, আর কবে ভোটার হবেন, কবে বাংলাদেশের নাগরিক হবেন, কবে রাজনীতিতে যোগ দিবেন? সুযোগ আছে। তাহলে কি বোঝা গেল? আমি তো দেখতে পাচ্ছি তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব কায়েম হচ্ছে। এইসব সমাজতান্ত্রিক ধান্দাবাজি, গণভোটের চাইতে আলু পেঁয়াজকে গুরুত্ব দেয়, এটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ধান্দাবাজি। ওটা বাংলাদেশে চলে নাই। গণভোট আইন কায়েম হয়ে গেছে। গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণ 13 তারিখ দেওয়ার পরও সন্দেহ সংখ্যা ছিল, কারণ আইন নেই তো। নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো আমরা গণভোটের কথা কিভাবে কি বলবো, এই বিষয়ে তো কোনো আইন নেই, কোনো চিঠি আসেনি আমাদের কাছে। আইন হয়ে গেছে, গেজেট যে কোনো সময় হয়ে যাবে। তাহলে বিএনপি যে গণভোট ঠেকাতে চেয়েছে, তার বড় দলিল হচ্ছে আলু পেঁয়াজের সাথে তুলনা করেছে। আলু পেঁয়াজের গুরুত্ব বেশি দিয়েছে, আলু পেঁয়াজ সংরক্ষণের গুরুত্ব। এটা ওই পিনাকি একটা আলোচনায় বুঝিয়েছে। এরকম ঘটনা ইরানেও ঘটেছিল। ইরানে বিপ্লবের পর বামপন্থীরা স্লোগান ধরেছিল, এটা একটা কমিউনিস্ট ধান্দাবাজি। আমি বলেছি না, ভোটের আগে ভাত দে। তরমুজের দাম এত বেশি কেন? আমরা কি জন্য বিপ্লব করেছি? তা খোমেনি বলে দিয়েছিলেন, আয়াতুল্লাহ বলে দিয়েছিলেন, তরমুজ সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব হয়নি, আগে মানুষের মুক্তি দরকার। এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম। তা এই যে দুইটা খবর, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন এই একটা, আর ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, এই দুইটা খবর বিএনপির হার্ট অ্যাটাক করার মতো, বিএনপির জন্য শকিং, ভূমিকম্প বিএনপিতে।
এই খবরের মাধ্যমে তারেক রহমান বাদ পড়ে গেল বাংলাদেশের চ্যাপ্টার থেকে। শেষ মুহূর্তে কোনো নাটকীয়তার মধ্যে আসলে সেটা ভিন্ন কথা, আসলে অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী বিজয়ী হবেন এই সম্ভাবনাটা অ্যাটলিস্ট নাই। বরং সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকতে পারবেন কি পারবেন না এই বিষয়ে কোর্ট কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষা করেন। এত সোজা না রাজনীতি। বিপ্লব হয়ে গেছে 1.5 বছর, আপনি বাংলাদেশে আসবেন না, বাংলাদেশ আপনার জন্য বসে থাকবে না। দিস ইজ বাংলাদেশ। লিবারেল ডেমোক্রেসি চর্চা করেন, আবার তার মধ্যে লিবারেল ডেমোক্রেসির মধ্যে পরিবারতন্ত্রের যুগ শেষ, পারিবারিক কোটায় প্রধানমন্ত্রী হওয়ার যুগ শেষ, এটা বাংলাদেশে আর চলবে না। তো দর্শক, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার 25 নম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল 11টায় বৈঠক শুরু। এটা ঐতিহাসিক। বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশে পদার্পণ করছে। গণভোট হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হবে, কিন্তু সব বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে। বিএনপি সব ষড়যন্ত্র, ভারতের সব ষড়যন্ত্র, আওয়ামী লীগের সব ষড়যন্ত্র দূর হয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ জারি হয়ে গেছে, পাস হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে। এখন যা স্বাক্ষর গেছে ওটা কেউ ঠেকাতে পারবে না। এখন বলবেন যে বিএনপির কথা কেন বলছি? হ্যাঁ, বিএনপির কথা বলবো। বিএনপি তো ষড়যন্ত্র করছে, প্রমাণ কি? আলু পেঁয়াজের গুরুত্ব দেয় গণভোটের চাইতে। ওই ডক্টর ইউনূস তো মিস্টার তারেক রহমান, জাতীয় ইমাম তারেক রহমান, চকবাজার মসজিদের ইমাম তারেক রহমান। আলু পেঁয়াজ সংরক্ষণাগার তো করলো না ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো গণভোটের অধ্যাদেশে চূড়ান্ত করেছে। কোথায় আলু পেঁয়াজ সংরক্ষণাগার? নাই তো। কেমন লাগলো এখন? বিএনপি কেমন লাগে? চ্যাপ্টার ক্লোজ। দৃশ্যপাট থেকে ধীরে ধীরে পরিবারতন্ত্র, বিদেশে থেকে রাজনীতি করা, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দলের নেতৃত্ব দেয়া শেষ হয়ে যাচ্ছে। সময় নেই, ট্রেন ছেড়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে এটা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অফিসার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তফসিল ঘোষণা 10 দিনের মধ্যে সব দেশের পর্যবেক্ষণ সংস্থা যায়। এখন 10 দিনের মধ্যে প্রথমার্ধে ঘোষণা করা হবে, সানাউল্লাহ বলেছেন। এখন চিন্তা করেন এখন কি হবে। তাহলে তারেক রহমান এই যে কয়দিন বাকি আছে এর মধ্যে দেশে আসবেন, ভোটার হবেন, সব ঠিকঠাক করা সম্ভব? পাসপোর্ট করবেন সম্ভব? এখনো আসার তো নামগন্ধও নাই। যদি এমন হতো যে না এই পরশুদিন আসবেন, অথচ কোথায় থাকবেন কোনো কিছুই কিন্তু ফিক্স না এদিকে। তবে তারেক রহমানকে পরামর্শ দিই, আমার এতক্ষণে আলোচনা ভুল প্রমাণিত হোক। আমি চাই যে তারেক রহমান আসুক, রাজনীতি করুক, ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আসুক, বাংলাদেশের ভোটার হোক। অসুস্থ মায়ের ওসিলায় তারেক রহমান, খালেদা জিয়া এখন আইসিইউতে, এই সুযোগে তারেক রহমান চট করে চলে আসুক। তারপরে রাজনীতি স্বাভাবিক হন। ঠিক আছে, এবার আপনি প্রধান বিরোধী দল হোক, বিরোধী দলীয় নেতা হন, পরের বার আপনি প্রধানমন্ত্রী হন, শুভকামনা। কিন্তু রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে যায়েন না। তারেক রহমানকে দরকার আছে বাংলাদেশে। আওয়ামী লীগ একদম দৃশ্যপটে আসতে পারবে না, আমরা এটা চাই। আর সেজন্য তারেক রহমান বিরোধী দলীয় নেতা হোক, সেটাও আমরা চাই। এতক্ষণ আপনাদেরকে যা দেখালাম এটা ভুল প্রমাণিত হোক। অসুস্থ মায়ের উচিলায় চট করে বাংলাদেশে চলে আসুন, ফ্রি পরামর্শ দিয়ে দিলাম। কি রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ও কি আসলে এত নিঃস্ব ছিল? ওর যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাল ছিল, এগুলো কেউ সম্পত্তি ছিল না? দুদক একটা প্রেস কনফারেন্স করে আমাদেরকে জানিয়েছে যে অগ্রণী ব্যাংকের একটা ভোল্টের অ্যাকাউন্টে 832 ভরি সোনা পাওয়া গেছে পতিত শেখ হাসিনার নামে। এবং তারা কাগজপত্র ঘেটে দেখেছে যে শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল, শেখ হাসিনার বোন রেহানা, রেহানার ছেলে রাদন, ববি টবি যা যা আছে, এই যে পুরো মানে শেখ ডাইনেস্টির যারা সদস্য আছে সবাই এই সোনাদানার মালিক আর কি। তো এই ধরেন 832 ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য যে 2 লাখ টাকা ভরি ধরা হয়, এটার দাম এখন 16.5 কোটি টাকা, কিছু বেশি হবে আর কি এরকম। এইটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল, এই জোট সরকারকে আন্ডারমাইন করবার জন্য যে বাংলাদেশের এই যে আওয়ামী গণমাধ্যম, আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী সাংবাদিক, আওয়ামী লেখক, আওয়ামী টকশো গেস্ট, এই পুরো আওয়ামী চক্র দেখবেন যে বিষয়টাকে সবচেয়ে বেশি হাইলাইট করেছে সেটা হচ্ছে বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। বলা হতো যে তারেক রহমান এবং হাওয়া ভবনকে কেন্দ্র করে হেন কোনো রিপোর্ট নাই এবং রিপোর্টের ভিত্তিতে বয়ান তৈরি করা হয়নি। দুর্নীতির বরপুত্র বেগম খালেদা জিয়াকে দেখেছি যে কিরকম একটা মিথ্যা মামলায়, জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি টাকার একটা চেকের মামলায় তাকে সাজা দিয়েছে। পুরো যে ন্যারেটিভ বিল্ড আপ করেছে এটার কেন্দ্রে ছিল হচ্ছে দুর্নীতি এবং জিয়া পরিবার এবং বিএনপির সেন্ট্রাল টপ লিডারশিপ। তো সেই বাস্তবতার সাথে যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে আজকের গণমাধ্যমে যে রিপোর্টটা এসছে এটা একদম ছোট্ট একটা রিপোর্ট আকারে আসছে যে শেখ পরিবারের এগেনস্টে অগ্রণী ব্যাংকে এরকম একটা দুদকের এটা পাওয়া গেছে। এটা আগেই পাওয়া গেছে। দুদক যেটা করেছে সেটা হচ্ছে যেহেতু আদালতের রায় পাওয়া যায় নাই এই জন্য এটা জব্দ করতে পারে নাই। 17ই নভেম্বর যেহেতু শেখ হাসিনার সম্ভবত 58 না যেন 68তম বার্ষিকী ছিল, বিবাহ বার্ষিকী, 58তম বিবাহ বার্ষিকী হওয়ার কথা, সেই বার্ষিকীতে তার যে রায় হয়েছে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে, সেখানে জব্দ করার একটা জাজমেন্ট ছিল যে শেখ হাসিনার সম্পত্তি জব্দ করা হবে আর কি।
তো সেইটার অংশ হিসাবে এই সম্পত্তিটা দুদক এখন জব্দ করতে পেরেছে অগ্রণী ব্যাংকের ভোল্টে থাকা। এর বাইরে আপনি শেখ পরিবারের দুর্নীতি দেখেন যে পূর্বাচলে শেখ পরিবারের সবার 10 কাঠা করে জমি আছে, নামে বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট। এর আগে জয়ের, পুতুলের, রেহানার, হাবিজাবি এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। রেহানার মেয়ে যে ব্রিটিশ পার্লামেন্টের এমপি, টিউলিপের ছোট বোন যেটা আছে, এদের এই সবগুলার এই যে ক্রুক, এদের সবার কোনো না কোনো ফর্মে বিলেতে এদের বাড়ি পাওয়া গেছে, এদেরকে গিফট করা হয়েছে, নাকি আওয়ামী লীগের লোকজন গিফট করেছে, একাধিক বাড়ির সন্ধান পাওয়া গেছে, বাংলাদেশের সম্পত্তি পাওয়া গেছে। এরপরে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং জয়ের এগেনস্টে, যেটা আমরা গত অনেক বছর থেকে জানি। তার ভার্জিনিয়া থেকে শুরু করে একটা নোন ক্রিমিনাল যার কোনো নোন সোর্স অফ ইনকাম নাই, বাংলাদেশের এই বিভিন্ন বড় বড় কোম্পানিকে ট্রেড অফ করা কমিশনের ভিত্তিতে, সেখান থেকে সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এরপরে হচ্ছে যে এই পুরো আওয়ামী জমানার যে অলিগার্কি, লুটপাটের যে দুর্নীতির পাহাড় গড়েছে। এবং এখন দেখবেন যে টিআইবি রিপোর্টে কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই না। এখানে দুদক যে পরিমাণ ইনভেস্টিগেশন করছে এই শেখ পরিবারের এগেনস্টে, তার ব্যাপারে দেখবেন যে গণমাধ্যমে সেই পরিমাণে টকশো করা, আলোচনা হওয়া, ন্যারেটিভ বিল্ড আপ করা, যে হাসিনাই এবং হাসিনার ছেলেমেয়েরা বংশধর, শেখ পরিবার যে একটা অভিশপ্ত বংশধর, সেই পলাশির প্রান্তরে যারা যারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অলিগার্ক হিসাবে কাজ করেছে, সেই জগৎ শেঠ, উবিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরীর মতো এই যে ক্রিমিনাল ব্যাংকার্স, যারা ফাইন্যান্সিয়ার ছিল, যারা তখনকার এই নবাবী শাসনের পতনের জন্য ব্রিটিশদের হয়ে কাজ করেছে, ঠিক একইভাবে দেখেন এই বাংলার সময়টাতে, এই 16 বছরে এই বাংলাতে নতুন করে জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভদের জন্ম হয়েছে, যারা আমাদের দেশের মানুষের টাকায়, গরিবের টাকায় এসালামের মতো ক্রিমিনাল ক্রুকদেরকে দিয়ে, বসুন্ধরা, বেক্সিমকো এই টাইপের ক্রিমিনাল ক্রুকদেরকে দিয়ে দিল্লির পারপাস সার্ভ করেছে, শত্রুর পারপাস সার্ভ করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়েছে। এবং একই সিন্ডিকেট দেখেন কিভাবে প্রজন্মের পর প্রজন্মে, একটা জেনারেশন আফটার জেনারেশন এইভাবে লেনদুবদর্জির জন্ম হয়। এবং বাংলাদেশের এই যে দুর্নীতির পাহাড়, এই যে লুটপাট, এই যে টাকা পয়সা যেগুলো পাওয়া যাচ্ছে, এটা শুধু টাকা আকারে, মনিটরি সিস্টেম আকারে দেখলে চলবে না। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার হুমকি আকারে দেখতে হবে। কারণ এই টাকাটা শুধু টাকা না। এবং এই টাকার খবর তো ধরেন আমরা জেনেছি, পেয়েছি, কিন্তু যে টাকার খবর আমরা এখনো পাই নাই, যেটা এখনো হদিশ পাওয়া যায় নাই। আপনার রূপপুরের কথা মনে থাকার কথা, যেটা $5-6 বিলিয়ন হওয়ার কথা যে প্রকল্প, সেটা $11-12 বিলিয়ন হলো। এই টাকাটা কোথায় গেছে? এবং তখন সেই ট্রিপে শেখ পরিবারের সদস্যরা যারা গেছে, আজকের সেই ব্রিটিশ এমপি টিউলিপ, রেহানার মেয়ে পর্যন্ত গেছে, তো তারা কি এগুলোর ভাগিদার হয়নি? বিলিয়নস অফ ডলার ট্রেড অফ এখানে হয় নাই? সার্টেনলি হয়েছে। তো সেই জায়গাতে দেখতে হবে যে যারা এখনো মনে করে যে শেখ হাসিনা ফিরবে, আওয়ামী লীগ ফিরবে, তারা আবার কোনো না কোনো ফর্মে সেই 75 পরবর্তী পুনর্বাসনের জায়গা থেকে নতুন করে দলকে দাঁড় করাবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। এই টেকনোলজির জমানাতে বাংলাদেশের যে পরিমাণ তথ্য প্রবাহ এখন ইয়াংদের কাছে পর্যন্ত, জেনারেশনের কাছে চলে গেছে, গণ অভ্যুত্থান পরবর্তী জেনারেশন আছে, তাদের কাছ থেকে এই ভাবমূর্তি উদ্ধার করে এই স্বর্ণ চোরাচালানকারী, এই যে ক্রিমিনাল এবং ক্রুক শেখ পরিবার, এদের কাছ থেকে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করে নেতৃত্বে আনা, ফেরায় নিয়ে আসা, এটা একটা অবান্তর ইতিহাস। ইমেলদা মার্কোস ছিল একসময় ফিলিপাইনে স্বৈরশাসক মার্কোসের বউ। পতনের সময় তার 3,500-4 হাজার শুধু জুতাই পাওয়া গেছে, শত শত হাজার হাজার তার হ্যান্ডব্যাগ পাওয়া গেছে। তো এই লেভেলের চোর। এবং এখন মালয়েশিয়াতে দেখেন যে যিনি এখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তুন রাজাক, তিনি এখন 1 বিলিয়ন রিঙ্গিত লুটপাটের একটা দুর্নীতির মামলা এখন জেলে আছে। তো এই স্বৈরতন্ত্রগুলো প্রত্যেকটা রাষ্ট্রকে কিভাবে পিছিয়ে দেয়, আমাদেরকে শুধু আর্থিকভাবে পিছিয়ে দেয় নাই, আমাদেরকে যেটা করেছে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এবং এই প্রশ্নের মধ্যে দিয়ে যেটা হয়েছে, আমরা বারবার ইন্ডিয়ার করাতলে পড়ে গেছি, ইন্ডিয়ার যে হেজিমনির যে থাবা ছিল সে থাবার মধ্যে পড়ে গেছি। অন্তর্বর্তীকালীন সরকার যে সকল কারণে আমাদের সবার প্রশংসা পাওয়ার যোগ্য, তার ভিতরে একটা হচ্ছে এই শেখ পরিবারের ক্রিমিনাল এবং ক্রুক প্রত্যেকটা সদস্যকে এক্সপোজ করে দেওয়া জাতির কাছে, যে আসলে তারা কারা, এরা কি আসলে একটা দেশের শাসক হওয়ার যোগ্য কিনা, যারা যাদের দেশের মানুষের প্রতি ন্যূনতম ভালোবাসা, দরদ, শ্রদ্ধা কিছু নাই, কিন্তু মানুষের কাছ থেকে রক্তচোষা টাকা নিয়ে নিজেরা পুঞ্জীভূত করেছে। অথচ দেখবেন এই শেখ হাসিনা কত কবিতা বলছে বিভিন্ন মিটিংয়ে, নিঃস্ব আমি, কি রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ও কি আসলে এত নিঃস্ব ছিল? ওর যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাল ছিল, এগুলো কেউ সম্পত্তি ছিল না? তা আসলে দেখেন, এবং এই কবিতা বলা, এই যে লুটেরা শ্রেণী, তাদের কথা মানুষ বিশ্বাস করেছে বারবার, এবং বিশ্বাস করে তারা ঠকেছে। অতএব আমরা সাধারণ দেশবাসীকে বলছি যে এই যে ক্রিমিনাল জনগোষ্ঠী এবং তাদের মতো করে আরো যারা নতুন করে এই ক্রিমিনাল হওয়ার চেষ্টা করতেছে, ছোট ছোট চাঁদাবাজ থেকে বড় চাঁদাবাজ, লাখ টাকার চাঁদাবাজ থেকে কোটি টাকা, শত কোটি টাকার চাঁদাবাজও কিন্তু গত 1 বছরে আমরা দেখেছি যে গত 1 বছরের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শত শত হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন, আওয়ামী লীগের সম্পত্তির পাহারাদার হয়েছেন, পুনর্বাসনের মধ্য দিয়ে তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিকানা ট্রান্সফার করতে পেরেছেন। এই গোষ্ঠীও কিন্তু আমরা দেখেছি। অতএব শুধুমাত্র এটা একটা ফ্যাক্টস আকারে দেখলে চলবে না। হাসিনার পরিবারের যে লুট, এই লুটটা হচ্ছে একটা ফেনোমেনা আকারে পড়তে হবে। এবং এই পলাশির আমল থেকে বারবার এই লুটের সাথে, এই যে ব্রিটিশ লুট, লর্ড ক্লাইভের যে লুট, জাহাজ ভর্তি করে কলকাতায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি যে ব্রিটেনে নিয়ে গেছে, এভাবে হাসিনা পরিবার এবং হাসিনার
ক্ষতিকারক ছিল। তারা যেভাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে, এই লুটের মধ্য দিয়ে শুধুমাত্র সম্পত্তি লুট হয় না, আমার আজাদি, আমার স্বাধীনতা, আমার সম্মান, মর্যাদা, আমার যে ন্যূনতম থেকে বেঁচে খাওয়ার যে অধিকার, এর প্রত্যেকটা লুট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, শুধু লুটেরাকে আইডেন্টিফাই করলেই চলবে না, ভবিষ্যতেও যেন এইরকম লুটেরা শ্রেণী বাংলাদেশের গণতন্ত্রের ছদ্মাবরণে, ভোটের ক্যামোফ্লাজে, ছায়া করে নতুন করে যেন ফিরে আসতে না পারে। নতুন নতুন হাসিনা এবং শেখ পরিবারের এই লুটের মতো দুর্নীতিবাজ লোকরা যেন আমার ক্ষমতায় চলে না আসে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাই আগামী নির্বাচনটা, ফেব্রুয়ারির নির্বাচনটা শুধুমাত্র হাসিনার দুর্নীতির এক্সাম্পল আকারে না, এইটা ঘটনা আকারে, ফ্যাক্ট আকারে যেন ফিরে না আসে অন্য কোনো ব্যানারে, অন্য কোনো নামে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এলাকায় এলাকায় কারা নির্বাচন করছেন সেটা দেখা জরুরি, প্রার্থী দেখে ভোট দেওয়াটা জরুরি। শুধুমাত্র চোখ বন্ধ করে দল, মার্কা, পুরাতন দল এইভাবে যদি ভোট দেওয়া হয়, তাহলে ঘুরায় কিন্তু আপনি হাসিনা এবং হাসিনার মতো ক্রিমিনাল এবং ক্রুকদেরকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন। সেটা যেন সবার মাথায় থাকে। ধন্যবাদ। 1971 সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ, যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে। তো 71-এর বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে, তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এটা নিয়ে তো একটা মানে বের করা দরকার, তাই না? এই যুদ্ধ নিয়ে এত আবেগ, এত কিছু বাংলাদেশের মানুষের, তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে, কি হয়েছে, কি এটা জানা দরকার। তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত 3 মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা জরিপ করি, সারা দেশে ঘুরে ঘুরে তারপরে করি। তো আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে তারপরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে। এবং আমি 2012 সালের আগ পর্যন্ত আমি কিন্তু হাফ চেতনাধারী ছিলাম। আমি বিশ্বাস করতাম আসলে পাকিস্তানির এতগুলি মানুষের, সেই যে ছোটোবেলা থেকে দেখেছেন না, এই যে সিনেমার মধ্যে দেখানো হয়তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে, ওর খেতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে। ওই সিনেমা দেখেছেন না, কি যেন হাঙর নদীর গ্রেনেড না কি যেন সিনেমার নাম। এসব সিনেমা টিনেমা নাটক দেখায়া আর দাড়িওয়ালা লোকজনকে বানানো হয়েছে আপনার রাজাকার। এটা বানায়ে তারপরে সারা দেশের মানুষকে ব্যাপক এক উত্তেজনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো 12 সালের পর থেকে আমি মুসলমান হই। আমার মানে ধর্মের প্রতি, ইসলামের প্রতি, বাংলাদেশে আসলে মুসলমানদেরকে নিয়ে তারপরে কি ষড়যন্ত্র, ভারতের ব্যাপারে আমি কিন্তু এই মানে অনেক হিন্দি সিনেমা দেখেছি, হিন্দি গান, এখনও ওদের নিয়ে বিনোদন, এটা তো বিনোদনের জন্য দেখা, এখনও সত্যি কথা হিন্দি গান শুনি। তো এখন এই যে আপনি এগুলি যে আপনি করলেন, মানে 71-এর যে যুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন, আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম। সেই জাতিকে আপনি বুঝাইলেন 2 লাখ মানুষকে এই করার। তো আমরা প্রথমে গেলাম মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে, যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই 2 লাখের না থাকে, 1 লাখের তো থাকবে না, 50,000, 5,000, 1,000 তো থাকার কথা। মন্ত্রণালয়ের কাছে তালিকায় নাম আছে মাত্র 530 জন। কোনো সমস্যা নেই ভাই, 530 জনও ইটস হিউজ। আমি এটাও যদি 530 জন যদি ধর্ষণের শিকার হয়ে থাকে, আমি সেটার বিচার চাই, সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই। এই 513 জনের মধ্যে 30 জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে। এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম। তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো 69 জন। এই 69 জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম, আইরে ভাই, পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল, এই 69 জনের মধ্যে কারোর গ্রামই নাই। একটা মানুষের নাম দেওয়া হয়েছে, এই ঢাকার কেরানীগঞ্জে গ্রাম নাম দেওয়া হয়েছে, সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই, কেউ মানুষ নাই, সেই নামের কোনো মানুষ ওই এলাকায় নাই। একজন আছে ফাতেমা বিবি, ফাতেমা বিবি একাই 300-400 মিলিটারিকে সে এক বিস্ফোরণ বানিয়েছেন। তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুড়া, হলুদের গুঁড়া, ঝাল মশলা দিয়ে মাখায় টাকা তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন। সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের 400-500 মানুষকে মেরেছেন। 14-13 জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের। গোপনাঙ্গ কেটে ওর সেটা ওর এর মধ্যে আপনার উঠানের মধ্যে ওনাকে শুটকি বানাতে দিয়েছিল সেই গোপনাঙ্গ দিয়ে। এই হলো কি, শুনেন একটু ক্রাইম এডিশনের সেই প্রোগ্রামটা অল্প একটু কথা শুনেন, শুনলে বুঝবেন কি বলে। একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামাকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গুল্লা বানাইয়া একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, ওদেরকে হাতে দিতাম, ওরা গাছের গায়ে গায়ে থাকতো। যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে পারে দেবালে ওরা ওদের নাক যখন কানা হয়ে যেত, তখন ওদের বছর আমরা সিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাতে, না হলে 2 থেকে 5 সময় আসছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষাঙ্গ কেটে লেছিলাম কাশি দিয়া, বট কাশি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতো সটকি দিছিলাম। এই হলো কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা। 530 জনের মধ্যে একজনকে, পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে, মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে। নানান ধরনের গল্প, এই করেছে ওই করেছে, 3টা কোশ্চেন করলে এরপরে ঘুরপেচ খাওয়া যায়। আমার 4-5টা ভাইকে, আপনার 4 ভাই আর 1 বোনকে মারা হয়েছে 71 সালে। সেই 4 ভাইয়ের নাম বলতে বললে একবার এক ভাইদের নাম বলে। আমার পেটের বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার বয়স কত ছিল? পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চাটা ছিল না, পেটের ভিতরেই শহীদ হয়েছেন। শুনেন একটু কি বলে। ফরিদ, আরেক ভাইয়ের নাম ছিল দরবেশ, আরেক ভাইয়ের নাম ছিল মনসুর আলী, আরেক ভাইয়ের নাম ছিল নূর মোহাম্মদ, আমার বোনের নাম ছিল নাজমা আমার ছোট ছিল। আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ, শেখ ফরিদ। আমার আরেকটা ভাইয়ের নামও শেখ ফরিদ আছে, জীবিত, বুঝলেন না, আগে ছিল আমার বড়। আরেক ভাইয়ের নাম ছিল
হলোগান যে আবুল ফরাজ, আরেকজনের নাম ছিল মনসুর আলী, আর বোনের নাম ছিল নাজমা। আমার প্রথম সন্তান শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান হ্যাঁ মুক্তিযোদ্ধার সময় শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স 22 বছর। হ্যাঁ আপনার ছেলের বয়স কত? তখন মনে করেন ছেলে আমার গর্ভে শহীদ হয়েছে, গর্ভ অবস্থায় শহীদ হয়েছে। এইভাবে আমাদেরকে এই গাঁজাখুরি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের 54 বছর ধরে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা, কেউ রেপ হয়েছে কিনা, কতজন হয়েছে, আমরা এটা জানতে চাই, আমরা শুনতে চাই, এটা জানুক এই জাতি। কেউ জানে নেই। মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল, আচ্ছা খোঁজ নিয়ে তো দেখ কয়জন মারা গিয়েছিল। সারা দেশে মিলা ওরা এই মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হলো 33 জন। এই 33 জন পাওয়ার পরে আর খুঁজে পায় না, কয় তাহলে বাদ দে, এটা নিয়ে আর আলাপ দরকার নেই। এরপরে আর কেউ সেই আলাপে যায়নি, সবাই এটা নিয়ে রাজনীতি করেছে। ভাই 530 জন যদি ধর্ষিত হয়ে থাকে, এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ। এটার সাথে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে। এক একটা 68,000 গ্রাম দিয়ে যদি আপনি 2 লাখের ভাগ করেন 2.90, প্রায় 3 জন করে পড়ে। এই 3 জন করে আপনার গ্রামে আছে, আপনার জেলায় আছে, আপনার বিভাগে আছে। কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে? কেউ বলতে পারবেন যে কার মা বোন রে, আওয়ামী লীগের কারো মা বোন রে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিব, নিয়ে তারপর দেখবো তার মা বোনদের ভ্যাজানাল চেকআপ টেকআপ করায় তারপরে নিয়ে আসবো, দেখবো না কী হয়। এটা করে কি করা হয়েছে, পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে। এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে শালারা যে বলে যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধতেই 16 ডিসেম্বর যে কদিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস, বালের মুক্তি বিজয় দিবসে ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল। একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন। এই যে ছবিটা, এই যে সাইন করার যে ছবিটা, একজন বাংলাদেশি আছে, সব ইন্ডিয়ানরা। তা আমার কিসের বিজয় দিবস? এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই এসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল। আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে। উনি পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত, পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই। ভাই ইতিহাস যা গিয়েছে সব বাদ দেন, কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন, মুক্তিযোদ্ধা কয়জন ছিল আর নিহত কয়জন হয়েছে সব বাদ দেন, ওগুলি পাস্ট। আপনি বর্তমান নিয়ে করতে চান, আপনি দেখবেন যে পাকিস্তানের এই যখন কিনা আমাদের 1971 আগ পর্যন্ত যখন একসাথে ছিলাম, তখন পর্যন্ত আমাদের দেশে কী মিল কল কারখানা কী হয়েছে, হসপিটাল, স্কুল, কলেজ যা হয়েছে, এটা তো এখন আছে, তাই না? আমরা গুগলে সার্চ দিলে পাবো না? আচ্ছা ভাই, আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন? এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ 1965 সালে এটা করা, সেখান থেকে এসে তারপরে আপনার এটার নাম দিয়েছে 1998 সালে এটা নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা করেছে। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, চিটাং মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, রংপুর মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, যত রাজশাহী মেডিকেল, রাজশাহী ইউনিভার্সিটি। আরে ভাই যুদ্ধের ঠিক 1 বছর আগে 1970 সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে। মিল কলকারখানার নাম শুনবেন, আদমজি জুট মিল, ঢাকা জুট মিলস লিমিটেড, আমিন জুট মিলস লিমিটেড, খুলনা জুট মিলস, কর্ণফুলী রেয়ন মিল, প্রগতি ইন্ডাস্ট্রিজ, কাপ্তাই জলবিদ্যুৎ, চন্দ্রকোনা পেপার মিল, ইস্পাহানি কটন মিলস, খুলনা নিউজ প্রিন্ট, চিটাং ড্রাই ডক, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে। আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না, আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর পাকিস্তান করে দিয়েছে। যে জাতীয় সংসদ ভবনটা আছে না, এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে এই দেশে। আপনি আমার বলেন 1971 সালের পর থেকে ঢাকা মেডিকেল 1921 সালে প্রতিষ্ঠিত, কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে, ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেওয়া, এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা হয়েছে। এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না 1971 সালের আগে, এটার বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। সেই প্রাচ্যের অক্সফোর্ড 1971 সালের পর থেকে এটার এক্সটেনশন কী হয়েছে জানেন? 1974 সালে চারুকলা একাডেমি অনুষদ, চারুকলা এক অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধপতন হয়েছে। একটা মিল কলকারখানা বলেন তো, কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে 1971 সালের পরে? গার্মেন্টস হয়েছে। আমাদের দেশের নারীদেরকে সব ন্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন, সারাদিন না খায় থাকে, না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে 5,000, 7,000, 10,000, 15,000 বেতন পায়, মাস শেষে পুষ্টিতে ভোগে, বিয়ে হয় না, বাচ্চা হয় না, টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে 8জন 10জন থাকে, সকালে ভোরে থালাবাটি নিয়ে তারপরে যায়, রাত 8টা 9টার সময় আসে। যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজার টাজারেরা করে কোনটা খায়। এই হচ্ছে আমাদের দেশের উন্নতি। আরেকটা উন্নতি কি হয়েছে, আমরা বিদেশে লোক পাঠাই, যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে। এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই। আজকে এই যে আমাদের স্মার্টা যেসব নারীরা আছে না, যারা পাকিস্তানের বলে পাকিস্তান, ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের, এবার পাকিস্তানের নারীরা সারাদিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তান নিয়ে কিছু বলে, মানে ওইখানে কয়েকটা বোম টোম পরে আছে, মসজিদের ভেতরে মুসল্লিরা নামাজ পড়ে, মেয়েরা সব একদম বুরকা টুরকা পরে হয়ে থাকে। পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনোদিন? ইউটিউবে দেখেন। জীবনের ইচ্ছা আছে পাকিস্তানে যাবো, ইনশাল্লাহ সৌদিতে যাবো, পাকিস্তানে 2 জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে, স্বপ্ন আছে, যাবো। সেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায়। আর ভাই ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে, ওটা কি আমেরিকা না পাকিস্তান এটা বোঝা যায় না। পাকিস্তান এমন কোনো জিনিস আছে যেটা কিনা তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে, সব নিজেরা তৈরি করে। এই 2 দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা করেছে, উৎক্ষেপণ করেছে। কি করে নাই তারা? মোটরসাইকেল, গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে। চিকিৎসা, তাদের চিকিৎসা খাতের অবস্থা জানেন? তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট হবে, চালু হয় না। কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা, এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে, এটা কোনোদিনও চায় না। যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালালরা আছে, তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক।
পাকিস্তানি কাপড় চোপড়, পাকিস্তানি পোশাক, পাকিস্তানি, আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি, আমরা মডেল পেয়েছি পুরিমণি, আমরা মডেল পেয়েছি নীরা ইসরাফিল, এই হলো মডেল। পাকিস্তানের মডেল দেখছি ভাই, মডেলও যদি সুন্দরীও দেখতে চাই, এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত আগে করা হয়নি, এখন করা হয়েছে। বাংলাদেশের ফকিনীর বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতে, আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল, ওইটা হয়তো আমাদের মডেল। দেখছিস ওদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল? তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই গ্যাঞ্জাম বাধাইতে এগুলো করেছে। ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি, সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনোদিন আলাদা হবে না, মানে এই এক হবে না। কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা যা দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব। পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, তাদের যে নিউক্লিয়ার আছে সেটা তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাই তেরে আমার যদি লাগে তাহলে তোরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি কেন তার সাথে গ্যাঞ্জাম লাগবো? আমার যতটুকু দরকার আমি ততটুকু সম্পর্ক তার সাথে ভালো রাখবো। এখন এগুলো করতে দেওয়া যাবে না। এই যে এখন মাঝে মধ্যে দেখেন না 32 নম্বরকে বাঁচানোর জন্য তারপরে কিছু যোদ্ধা রাস্তায় নেমেছে। 32 নম্বরে কি পারলে? এই 32 নম্বর হলো এই শেখ মুজিব 45,000 মানুষকে মেরেছে। এই 32 নম্বর তো সেই জায়গা। এই 32 নম্বরে বসে বসে 15,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এখানে বসে এই সিরাজ শিকদারকে ক্রসফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বসে 74 সালে 27 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই না খাইয়ে রেখে। এটা তো সেই জায়গা। এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল টল যা আছে সব বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসা। এটা কিসের তরিয়ে? আর এরা সব নাচানাচিতে আছে। আরে বাবা 32 নম্বর এখনো বলছি না বাঁচাইতে, 32 নম্বর আছে কিছু তোর? 32 নম্বরে যা কিছু আছে ওই জায়গায়। এবার এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি। এইটা নিয়ে সবাই ব্যস্ত রাখবো, দিক থেকে রায় হয়ে যাবে। তোরা সারা দেশে কিসের ভেলকি দেখাবি? ভেলকি 32 নম্বরে কেন্দ্র করে তারপরে হয়েছে। সো এত উত্তেজনার কিছু নাই। এই বাল যুদ্ধ নিয়ে আমাদেরকে আর আলাদা করা যাবে না, এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা যাবে এইটারে কেন্দ্র করে, এই যে বাউলের দেখেন না, বাউলের পক্ষে এই যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে, কুলাঙ্গারের বাচ্চা তুই কেটে জানি না আমরা? তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই আরেকটা আছে, দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে এসে রাজনীতি করে। এতদিন কই ছিলি? বাংলাদেশে মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে, তারপর তোর অবদানটা কি আমার বল? এই হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর? ও মেয়েরে দেখছে নাকি ওর বাইরে দেখছে? ওবায়দুল কাদের আর ওই মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল, এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। ও কয়েকদিন 2 দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে। তোর বাড়িঘর কমে? তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে। ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখেন এই এদের সবার এগুলো সব এক জায়গায় হয়ে যাবে। দেখেন বাউলের ক্ষেত্রে ওরা চালাবে, ওরা আল্লাহরে নিয়ে যে কথা বলেছে, কিসের দলের বাউল? কোন জায়গায় বাউল এসেছে এখানেই করতে? ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে, দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার, এরা হচ্ছে গিয়া দেশ বিরোধী। এটা বানিয়েছে ভারতের যে ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত। এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না, আমরা করতে দিব না। যতই চেষ্টা করেন চালায় যান, দেখেন কাদের পক্ষে লোক যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না, রাজাকারকে বাঁচিয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে। তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল, আশা করি। এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না, আওয়ামী লীগ নাই যেহেতু, আর কেউ করবেও না আশা করি। সো যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের 32 নম্বরের বাউল, তারপরে এই যে চেতনায় বালছাল নিয়ে আসতে চাইবেন, ভাই কেউ পাত্তা পাবেন না। এগুলি বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই, ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নেই। আপনার সিম্পল একটা কোশ্চেন করি, আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার উপজেলায়, আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে, আমার একটু জানেন ভাই প্লিজ। আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন তাকে ধর্ষণ করেছে, আমি একটু শুনতে চাই। একজন মানুষকে আমি পাইতে চাই যেই মানুষটা কিনা করেছে। 2015 সাল 2071 সাল থেকে 2015 সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয়। সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা, অসহায়, গৃহহারা, স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে 530 জন, সারা দেশে মিলে। সব কয়টা ভুয়া। এই যে অবস্থা, যাক এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে। আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প, এই যে প্রবাসে যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে 20 বছর 15 বছর, মাকে ছাড়া, সন্তানকে ছাড়া, বাবাকে ছাড়া মানবেতর জীবনযাপন করে, এরা বালের বীরের জাতি। দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায়, তুই বাল জাতি 71 থেকে এই পর্যন্ত কি বালটা ফেলাইছিস? কেউ করে পাকিস্তান না খেয়ে থাকে, পাকিস্তান করে যা দেখিস। আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি। এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার কি, আর একটা পাকিস্তানি গেলে তার মিডিল। দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।